হ্যালো হ্যালো আসসালামু ম্যাডাম। ঈদ মোবারক ম্যাডাম। ঈদ মোবারক। কেমন আছো তোমরা? ঈদ মুবারক ম্যাডাম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাডাম, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। পড়াশোনা হয়েছে না? এবার তো আর ঘোরাঘুরি নাই, ঘরেই বসা, সুতরাং পড়াশোনা তো করতেই হবে। পড়াশো পড়াশোনা নাকি? কথা বলে না, তার মানে পড়াশোনা হয় নাই না? আর আজকে কে কে প্রেজেন্ট করবে? Madam, roll 51, 51, 126, 126, 185, 185। আর ম্যাডাম 229 ও হচ্ছে অনেক ভীষণ জ্বর, মানে ও বলছে যে ও হয়তো আজকে প্রেজেন্টটা করতে পারবে না ম্যাডাম, ভীষণই ও, জ্বর। ও কি করোনা টেস্ট নেক্সট ক্লাস করিয়েছে? না ম্যাডাম, সেটা করেনি। করে ফেললে ভালো, করে ফেলতে বলো। ও হোস্টেলে না বাসায়? ম্যাডাম বাসায়। হ্যাঁ। আর তার বদলে কে করবে? ম্যাডাম তার বদলে কেউ নেয়নি ওই টপিকটার, ও আজকে আমাকে জানালো আর কি। ও, আজকে আচ্ছা ভীষণ জ্বর। ঠিক আছে, তাহলে ওই টপিকটা আমরা আগামী ক্লাসে করবো, আচ্ছা ম্যাডাম, অসুবিধা নেই। আল্লাহ। তাহলে শুরু করো, দেখি কি কি কোন আইটেমটা ছিল। ম্যাডাম হিমোগ্লোবিন সিনথেসিস এন্ড টাইপস, এটা 51 এর। আচ্ছা, তাহলে ও শুরু করুক। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। Hemoglobin types and synthesis. Hemoglobin is the red oxygen carrying pigment in the red blood cells of vertebrates. এটা নর্মাল রেঞ্জ হচ্ছে নিওনেটস এর ক্ষেত্রে 23 গ্রাম পার ডেসিলিটার, চিলড্রেনের 12 গ্রাম পার ডেসিলিটার, মেইলে 14 to 18 গ্রাম পার ডেসিলিটার, আর ফিমেলে 12 to 16 গ্রাম পার ডেসিলিটার। এটা টাইপস হচ্ছে দুই ধরনের, ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল হচ্ছে হিমোগ্লোবিন এ 98% থাকে, হিমোগ্লোবিন A2 আর হিমোগ্লোবিন এফ যেটা শুধুমাত্র ফিটাসে থাকে। প্যাথোলজিক্যাল হচ্ছে হিমোগ্লোবিন SCDEM। হিমোগ্লোবিন এফটা হচ্ছে হিউম্যান ফিটাসে পাওয়া যায়, এটা পরে অ্যাডাল্ট হিমোগ্লোবিন দিয়ে রিপ্লেসড হয় আফটার বার্থ। এটা 2 আলফা এন্ড 2 গামা চেইনস থাকে, আর এটার অক্সিজেন অ্যাফিনিটি হিমোগ্লোবিন এর থেকে বেশি হয়। Hemoglobin synthesis, it begins in the pro-erythroblast stage, reticulocyte stage পর্যন্ত কন্টিনিউ হয়। ফার্স্টে 2 succinyl CoA আর 2 গ্লাইসিন মিলে পাইরল কম্পাউন্ড ফর্ম করে, 4 পাইরল মিলে প্রোটোপোরফাইরিন 9 ফর্ম করবে, প্রোটোপোরফাইরিন 9 আয়রন এর সাথে বাইন্ড করে হিম ফর্ম করবে, হিম আর পলিপেপটাইড মিলে হিমোগ্লোবিন চেইন ফর্ম করবে, আর হিমোগ্লোবিন এ ফর্ম হবে হচ্ছে 2 আলফা আর 2 বিটা চেইন দিয়ে। এখানে লেফট সাইডে হচ্ছে হিমের ফিগার আর রাইট সাইডে হচ্ছে হিমোগ্লোবিন চেইন। তারপর hemoglobinopathies হচ্ছে inherited disorders of hemoglobin in which abnormal polypeptides are produced. For example, sickle cell anemia যেখানে অ্যামাইনো অ্যাসিড ভ্যালিনটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড দিয়ে সাবস্টিটিউটেড হয় ইন বিটা চেইন, আর এটা লো অক্সিজেনে ক্রিস্টাল ফর্ম করবে। কি ছিল? হিমোগ্লোবিন টাইপ আর সিনথেসিস। সিনথেসিস না? আর একটু বললে হতো। তুমি ইয়েটা স্লাইডে আসো, ওই সিনথেসিসে আসো, সিনথেসিসে আসো। জি ম্যাডাম। নাও দাও, স্লাইডটা প্রজেক্ট করো। জি ম্যাডাম দিয়েছি তো। না আমি তো আসছে না, তোমরা দেখতে পাচ্ছ? আবার আবার করো। হ্যাঁ, আবার ইয়ে দাও,
সিনথেসিসের পোর্শনটা দাও। ম্যাডাম আসছে এখন? না না আসেনি। আচ্ছা ঠিক আছে থাক, আমি বলে দিই যে একটু মানে একেবারেই ছোট হয়ে গেছে। হ্যাঁ, হিমোগ্লোবিন সিনথেসিস আর একটু বড় করতে হবে, আর একটু আরো কিছু পয়েন্ট আছে লেকচারে আমরা তো বলেই দিয়েছি অলরেডি। সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন বললে তো হিম অ্যান্ড গ্লোবিন, তাহলে সিনথেসিসের সময় ওইটা বলে দিতে হবে যে হিম পোর্শন কি নিয়ে তৈরি, আয়রন, আর গ্লোবিন পোর্শন প্রোটিন। এই জিনিসটা একদম যখন ডিস্ট্রাকশন হয় তখন বিলিরুবিন আরবিসি ডিস্ট্রাকশনের সময় তখনও কিন্তু তোমরা উল্লেখ করো না। এখন এটা উল্লেখ করতে হবে, মনে রাখতে হবে যে হিম প্লাস গ্লোবিন, এই গ্লোবিউলিন যেটা হচ্ছে প্রোটিন পোর্শন, আর হিমটা আসছে আয়রন, ফটোপরফাইরিন, জি ম্যাডাম। আয়রন। তো সাকসেনাইল কোয়ে ঠিক আছে, ওই স্টেপটা ওটা হচ্ছে বডির ভিতরে সিনথেসিস। আমরা আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য র ম্যাটেরিয়াল ফর হিমোগ্লোবিন সিনথেসিস। হিমোগ্লোবিন সিনথেসিসের র ম্যাটেরিয়াল কি? বলো, হিমোগ্লোবিন সিনথেসিসের র ম্যাটেরিয়াল কি? সাকসিনাল। না, এই ভুলটাই। তুমি এই জন্য আমি বলছিলাম জিনিসটা প্রজেক্ট করো, আসছে না তো কেন জানি না। সাকসেনাইল কোয়ে কে আমরা র ম্যাটেরিয়াল বলতে তুমি কি খাবে, পেশেন্টকে কি খেতে বলবে যখন হিমোগ্লোবিন কমে যাবে, তার মানে এনিমিয়া হবে, তখন পেশেন্টকে তুমি কি অ্যাডভাইস করবে? তুমি কি সাকসেনাইল কোয়ে খেতে বলবে? ওটা তো বডিতে প্রডিউসড হচ্ছে, তাই না? সাকসেনাইল কোয়ে কোত্থেকে আসে বলো? কোত্থেকে আসে? আমি এটা বলতে পারবো না, হ্যাঁ, মনে Anyone? পড়ছে। Anyone? অন্য কেউ বলো। অন্য কেউ বলো। মেহেদি বলো। আইরিন? ম্যাডাম আসসালামু আলাইকুম। দেখে বলো, সাকসেনাইল কোয়ে কোত্থেকে আসে? এনিওয়ান? কোত্থেকে আসে? জোরে বলো। B12 মানে? Ma'am, B12 মানে folic acid. Folic acid. সাকসেনাইল কোয়ে ফলিক অ্যাসিড? আমাকে নেক্সট ক্লাসে বলবে এটা কোত্থেকে সাকসেনাইল কোয়ে কোত্থেকে আসে। আচ্ছা, আমাদের বডিতেই তৈরি হয়, তাহলে এটা হচ্ছে তোমার বডির বাই প্রোডাক্ট একটা। আর আমরা র ম্যাটেরিয়াল কোনগুলো খেতে বলবো? র ম্যাটেরিয়াল বলবো, একদম লিখে নেবে, র ম্যাটেরিয়াল ফর হিমোগ্লোবিন সিনথেসিস। হিম পোর্শনের জন্য আয়রন, আর গ্লোবিন পোর্শনের জন্য প্রোটিন অফ হাই বায়োলজিক্যাল ভ্যালু, যেগুলো ফার্স্ট ক্লাস প্রোটিনও বলা হয়। সেটা কোত্থেকে পাবে? অ্যানিমেল সোর্স, প্রোটিন ফ্রম অ্যানিমেল সোর্স।
ইউজুয়ালি এগুলোতে পাওয়া যাবে। তাছাড়া আসবে কিছু ভিটামিন এবং কিছু মিনারেলস। মিনারেলস গুলো কপার, কোবাল্ট। আর ভিটামিনস এর মধ্যে ভিটামিন B12, ফলিক অ্যাসিড এন্ড আরেকটা ভিটামিন কি, ভিটামিন সি। এখন আমরা আয়রন কি ফর্মে খাই? পড়াশোনা করতে হবে, আর তো পাবে না। এখন পড়াশোনার যে আইটেমটা থাকে ওটা যদি পড়াশোনা করে না আসো তাহলে আমার ক্লাস নিয়ে কোনো লাভ নাই, একদমই লাভ নাই। কারণ আমি বলে যাচ্ছি সেগুলোর কোনো গুরুত্ব থাকবে না তুমি যদি না পড়ো, নিজের মধ্যে যদি না রাখো, তাহলে আমি যতই বলি না কেন কোনো লাভ হবে না। বলো আয়রন কি ফর্মে খাই? ম্যাডাম ফেরাস ফর্মে। আর অ্যাবজর্ব হয় কি ফর্মে? ফেরিক। এখানে অক্সিডেশন হলো না রিডাকশন হলো? ম্যাডাম রিডাকশন। এই রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করবে ভিটামিন সি। তাহলে এই সিনথেসিসের জন্য র ম্যাটেরিয়াল। আর এমনি যদি তোমাকে বলা হয় হিমোগ্লোবিন সিনথেসিস ইন আওয়ার বডিতে, সেটা হচ্ছে তোমরা যে স্লাইডটা দেখালে সাকসেনাইল কোয়ে আর বাকি যে স্টেপ গুলো, ওগুলো হচ্ছে হিমোগ্লোবিন নর্মাল সিনথেসিস। এই হলো কোশ্চেন। তারপরে আসে হিমোগ্লোবিন কেন এত ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হিমোগ্লোবিনের যে ফাংশনটা, সেটা দি ফাংশন অফ দ্য আরবিসি। কারণ একদম দি উইদিন দ্য ইনভার্টেড কমা, the function of the RBC, that is the carries or transport of oxygen from atmosphere to tissue and tissue to lung. এই যে ট্রান্সপোর্টটা সেটাকে করে হিমোগ্লোবিন। এই জন্য হিমোগ্লোবিন এত ইম্পর্টেন্ট। এবং এই একটা ফাংশন কিন্তু তোমার যখন ব্লাডে ফাংশন বলবে, তুমি প্রথম ফাংশনটা এটা হবে। রেসপিরেশনে যখন বলবে দ্যাট ইজ দ্য ফার্স্ট ফাংশন, তুমি এক নম্বরে এই ফাংশন গুলো বলবে। এবং হিমোগ্লোবিনের ফাংশনও হচ্ছে এটা। এছাড়া হিমোগ্লোবিনের দুটো ফ্রি হ্যান্ড থাকে, হ্যাঁ, সে দুটোর মধ্যে কোনটা কোনটায় অ্যাটাচ, যে প্রেজেন্ট করছো সে বলো। স্ট্রাকচার বের করো, হিমোগ্লোবিনের যে ছবিটা স্ট্রাকচার দিয়েছিল ওটা বের করো। ম্যাডাম আবার বের করবো? হ্যাঁ, প্রজেক্ট করো, লাগবে তো। তুমি এখনই, আমি তো এটা নিয়ে কথা বলছি, তো পয়েন্ট গুলো আমি বলে দেবো তো কোথায় কোথায় কি। জি ম্যাডাম। এখনই বন্ধ করে দিলে হবে না তো, তাহলে তুমি বুঝতে পারবে না বা অন্যরাও বুঝতে পারবে না। স্ট্রাকচারটা দাও। জি ম্যাডাম। হুম, এটা হিমোগ্লোবিন চেনটা না, এটা যে পাইরোল রিং এর সাথে আরেকটা যে অক্সিজেন বাইন্ড করে আর ইয়ে আয়রন বাইন্ড করে, ওটা কই? ওই ছবিটা, এটা কোত্থেকে দিয়েছো? ম্যাডাম এটা তো ডায়টনের ফিগার, হিমোগ্লোবিন চেইনেরটা। আচ্ছা, গ্যানোনের ছবিটা দেখবে। হ্যাঁ, গ্যানোনের ছবিটা দেখবে। আচ্ছা তুমি বলো, তুমি পড়েছো তো হিমোগ্লোবিনের সাথে কি কি বাইন্ড করে? ফ্রি দুটো হ্যান্ড যেটা থাকে ওটাতে কি কি বাইন্ড করে বলো? হিমোগ্লোবিনের সাথে কে কে বাইন্ড করে দুটো হ্যান্ডে? একটা ফ্রি থাকে আর একটার সাথে কে থাকে? অক্সিজেন থাকে ম্যাডাম। হুম, ম্যাডাম অক্সিজেন। একটার সাথে অক্সিজেন, আরেকটা আরেকটার সাথে হচ্ছে আচ্ছা, একটার সাথে থাকে আয়রন, আরেকটার সাথে অক্সিজেন থাকে। হ্যাঁ, অক্সিজেন তো চেঞ্জ হয়। যে
পোর্শনটা বা যেই হ্যান্ডটার সাথে অক্সিজেন থাকে মনে রাখবে, এটা যারা ভালো করবে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড আমি রেসপিরেশনে দেখিয়েছিলাম জিনিসটা, অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে যখন দেখানো হয়েছিল তখন, যে ওইখানে কার্বন মনোঅক্সাইড পয়জনিং এ ওই হ্যান্ডটাকে রিপ্লেস করে। এটা খেয়াল রাখতে হবে যে যেখানে অক্সিজেন বাইন্ডিং সাইট ফর oxygen binding site that is replaced by carbon dioxide, by when that is replaced by carbon monoxide when carbon monoxide poisoning is there. যখন কার্বন মনোক্সাইড পয়জনিং হবে তখন ঠিক ওই জায়গাটা বাইন্ড করবে, এবং এই জন্যই কার্বন মনোক্সাইড পয়জনিং খুব কুইকলি ডেথ বা মানুষকে অক্সিজেন ডিপ্রাইভ করে ফেলে। জি ম্যাডাম। এটা গেল, তারপরের স্লাইড কি আছে দেখি। তাহলে এই জিনিসগুলো লিখে রাখতে হবে। আর ফিটাল হিমোগ্লোবিন এন্ড অ্যাডাল্ট হিমোগ্লোবিন বললে, তাই তো? অ্যাডাল্ট হিমোগ্লোবিন তো বললেই চেন কি কি থাকে ফিটাল হিমোগ্লোবিনেও, এবং ডিফারেন্স বিটুইন অ্যাডাল্ট এন্ড ফিটাল হিমোগ্লোবিন এটাও আমি দিয়ে দিয়েছিলাম, দেখবে রেসপিরেশনের সময়। এটা জি, madam. খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। এটা ধরা হয় ইনভ্যারিয়েবলি, ধরা হয় বলতে গেলে, হ্যাঁ এভরি অল্টারনেট স্টুডেন্ট বা কর্পোরেট স্টুডেন্ট, ডিফারেন্স বিটুইন অ্যাডাল্ট এন্ড ফিটাল হিমোগ্লোবিন এটা। তারপর ডিস্ট্রাকশন অফ দ্য হিমোগ্লোবিন এটা বলতে হবে। ডিস্ট্রাকশন হলে ওই যে হিম পোর্শন গেল, গ্লোবিন পোর্শন গেল, গ্লোবুলিন কোথায় যাবে? প্রোটিন পুলে, আর হিমের দিকে ভেঙে বিলিভার্ডিন, যেগুলো এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি না ইয়েতে, গত ক্লাসে যার ডিস্ট্রাকশন অফ আরবিসি ছিল ও বলে দিয়েছে। এটা ধরা হয়, এটা ধরা হয়। এই তো মোটামুটি হিমোগ্লোবিন। আর যেটা ভুল করো তোমরা এখানে লিখে রাখো, একদম স্টার মার্ক দিয়ে লিখে রাখো যে এটা ভুল করা যাবে না। হিমোগ্লোবিন জিজ্ঞেস করা হয় যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত, নর্মাল হিমোগ্লোবিন লেভেল কত, এভাবে জিজ্ঞেস করা হয়। আরো অনেক ভাবে যে বলো হিমোগ্লোবিন লেভেল কত, মেইলে বলো কত, ফিমেলে বলো কত, তখন অন্য নাম্বার বলো তোমরা। ও যেটা দিয়েছে ফিমেলে হবে 12 to 16 গ্রাম পার ডিএল, আর মেইলে কত 14 to 18। এই যে ভ্যালুটা, এই নাম্বারটাই আমরা চাই, এই ঠিক এক্সাক্ট এই নিউমেরিক্যাল ভ্যালুটাই আমরা চাই। সুতরাং এই জায়গাটায় একদম স্টার মার্ক দিয়ে দেখো যে এটাই বলতে হবে, হ্যাঁ এটাই বলতে হবে। আর এই তো মোটামুটি গেল। দেখি আর একবার স্লাইড গুলো রান করো, কিছু বাকি থাকলো কিনা। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওটা গ্রুপে দিয়ে দাও। ওটা গ্রুপে দিয়ে দাও। আচ্ছা নেক্সট কে? ম্যাডাম আমি রোল 126। আসসালামু আলাইকুম। বলো। ওয়ালাইকুম সালাম। তো টপিকটা কি? ম্যাডাম আমার টপিক হচ্ছে রেড সেল ইন্ডেক্সেস আর ফাংশন অফ হিমোগ্লোবিন। বলো। ম্যাডাম স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ম্যাডাম রেড সেল ইন্ডেক্সেস বলতে আমরা বলছি রেড সেল ইন্ডেক্সেস আর দ্য ভ্যালুস which indicate size, volume and content of RBC, and these values include mean corpuscular volume, mean corpuscular hemoglobin and mean corpuscular hemoglobin concentration. The data which we need for measurement of red cell indices are
measured hemoglobin concentration, packed cell volume, and the total RBC count. Mean corpuscular volume. The average volume of each red blood cell is called mean corpuscular volume. It is expressed in cubic micrometer or in femtoliter. The equation is packed cell volume into 10 divided by RBC count in milligram per millimeter cube, and the value is 90 cubic micrometer or femtoliter, and the normal level is 76 to 96 femtoliter. Mean corpuscular hemoglobin. The average amount of hemoglobin present in each RBC is called mean corpuscular hemoglobin. It is usually expressed in picogram. The equation is mean corpuscular hemoglobin equal to hemoglobin in gram per set into 10 divided by RBC count in milligram per millimeter cube, and the value is 30 picogram. The normal level is 27 to 32 picogram. Mean corpuscular hemoglobin concentration. The average percentage of hemoglobin present RBC in volume of RBC is called mean corpuscular hemoglobin concentration. And the equation is mean corpuscular hemoglobin concentration equals to hemoglobin in gram percent into 10 divided by packed cellular volume, and the value is 33.3%, and the normal level is 31 to 35 gram per deciliter. The uses of red cell indices are, it is mainly used in morphological classification of anemia. In normocytic normochromic anemia, the value of the normal, there is normal red cell value indices. Hypochromic microcytic anemia decreased all the red cell indices, and macrocytic anemia increased mean corpuscular volume and mean corpuscular hemoglobin, but normal mean corpuscular hemoglobin concentration. In normocyte, mean corpuscular volume is normal. In microcyte, mean corpuscular volume is less than 76 femtoliter. In macrocyte, mean corpuscular volume is greater than 96 femtoliter. In normochromic, mean corpuscular hemoglobin and mean corpuscular hemoglobin concentration are normal. In hypochromic, mean corpuscular hemoglobin less than 27 picogram and mean corpuscular hemoglobin concentration less than 31 gram per deciliter. Hemoglobin is a pigment chromoprotein present in erythrocyte and responsible for their red color. It consists of protein globin united with pigment heme. The normal range of hemoglobin in different age. In neonates, 23 gram per deciliter. In children, 12 gram per deciliter. In adult male, 14 to 18 gram per deciliter. And in adult female, 12 to 16 gram per deciliter. Functions of hemoglobin. It transports oxygen from lungs to the tissue and carbon dioxide from tissue to the lungs. It is an important blood buffer and maintains acid-base balance of blood. Formation of various pigments, for example, bilirubin, stercobilin, urobilin, etc. And it reserves iron and protein. আমার টপিক এগুলাই ছিল। ম্যাডাম, ও মিউট করা ছিল না। আচ্ছা, এটা মেইনলি পাবে, ইন্ডিসেস গুলো মেইনলি পাবে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল যখন আমরা করতে দিই তখন এই ক্যালকুলেশন গুলো করা হয়, এবং এখানে জিজ্ঞেস করা হয় যে হিমোগ্লোবিন তুমি কিন্তু টেবিলে দিয়ে দিয়েছো, হ্যাঁ, দিয়ে দেওয়ার পরও এটা মুখস্থ থাকার পরও বলতে পারো না কেন, জিনিসটা কনসেপশনটা ক্লিয়ার না। এখানটায় আমরা প্র্যাকটিক্যালে জিজ্ঞেস করি যে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমে গেছে, তারপরে ভলিউমটা এমসিভিটা কমে গেছে, তাহলে কি ধরনের এনিমিয়া?
বলো কি ধরনের অ্যানিমিয়া? ম্যাডাম এমসিভি যদি কমে যায় তাহলে হচ্ছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হ্যাঁ, শুধু মাইক্রোসাইটিক হলো, এইটাই তো বললাম যে টেবিলটা জানো মুখস্থ, তারপরও এই জায়গাটায় হয় না কেন? হিমোগ্লোবিন কমে গেছে, তাহলে কি হবে? হাইপোক্রোমিক। হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হ্যাঁ, হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হিমোগ্লোবিন কমে গেছে, হাইপোক্রোমিক। এমসিভি কমে গেছে, মাইক্রোসাইটিক। তাহলে ম্যাডাম হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক মানে নর্মাল মাইক্রোসাইটিক মানে কি? নর্মাল নর্মোক্রোমিক নর্মোসাইটিক মানে হচ্ছে যে তোমার হিমোগ্লোবিন নর্মাল, সাইজ অফ দা সেল নর্মাল। সুতরাং নর্মোক্রোমিক নর্মোসাইটিক, নর্মোক্রোমিক বা নর্মোক্রোমিক নর্মোসাইটিক বলি আমরা। তাহলে এটা হচ্ছে নর্মাল দুটোই। যখন হাইপোক্রোমিক মানে হিমোগ্লোবিন কম, এমসিভি কম, মাইক্রোসাইটিক তার মানে size of the cell also decrease, hemoglobin percentage also decreases. That is hypochromic microcytic anemia. এটা কেন হয়? কমন কজ আমাদের দেশে, কমন কজ আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। ওই ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার কজ গুলো ধরা হয়। What are the causes of iron deficiency anemia? সব যেটা শুনতে চাই আমরা, শুনতে চাই, যদিও এখন অনেক কমে গেছে, স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে হুকওয়ার্ম ইনফেস্টেশন অনেক কমে গেছে, তারপরেও আমরা কিন্তু ওটাই শুনতে চাই যে হুকওয়ার্ম ইনফেস্টেশন। হ্যাঁ, আর আর কারণ যদি বলো তাহলে ইনটেকটা কম, তারপর ফিমেলরা মানে খাবার কম খায়, গ্রামের মহিলারা খাবার কম খায়, সুতরাং ইনটেকটা অনেক কম। মেয়েদের বেলায় মেনস্ট্রুয়াল ব্লাড প্রতি মাসে লস হচ্ছে, সেটা একটা কারণ। তারপরে রিপিটেড প্রেগনেন্সি আমাদের দেশে অনেক হয়ে থাকে গ্রামে, ওইটার জন্য উইক। এইগুলো হচ্ছে কমন কজ। এটা হচ্ছে। তারপরে আসো হাইপোক্রোমিক, জিজ্ঞেস করা হয় যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম, এমসিভি বাড়তি মানে এমসিভি ভলিউমটা বেশি, ভলিউম বেশি, হাইপোক্রোমিক। তার মানে এটা কি ধরনের অ্যানিমিয়া? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এই যে একটা বললে হবে না তো, তোমাকে দুটোই বলতে হবে, হাইপোক্রোমিক ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। হ্যাঁ, হাইপোক্রোমিক, যদিও এনিমিয়া মানেই হচ্ছে হাইপোক্রোমিক, এনিমিয়া মানেই হচ্ছে হাইপোক্রোমিক, তারপরও যেহেতু আমরা বলে দিচ্ছি যে এমসিএইচ কম মানে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কম বা হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম, সুতরাং ওই শব্দটা ওই মুহূর্তে আমরা শুনতে চাই। যদি আমরা তুমি যেটা বললে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলি আমরা, বা বড় হাইপোভলিউমিক অ্যানিমিয়া বলি, সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু আমি তখন প্র্যাকটিক্যালের বেলায় বারবার বলছি যে আমি তখন হাত দিয়ে দেখিয়ে দিলাম বা বলেই দিলাম যে এখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম, ভলিউম বেশি, তখন তোমাকে হাইপোক্রোমিক হাইপোক্রোমিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। অ্যানিমিয়া, এটাকে আমরা সাধারণত কি বলে থাকি? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কারণ কি? বলো, কেউ পড়াশোনা করে আসো না, না হলে আমি, তোমরা যদি পড়াশোনা না করো আমি একতরফা ক্লাস নিব না, এই জন্য প্রেজেন্টেশন করতে দিয়েছি। কিন্তু এখন দেখা যাচ্ছে শুধু যে প্রেজেন্ট করছে সেই কথা বলছে, অন্যরা কথা বলছে না, তাহলে তো হবে না, করতে হবে তো। বলো। ম্যাডাম ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি12 এর কারণে। Yes, not only B12 and folic acid, deficiency of both vitamin B12 and folic acid. কেন তখন জিজ্ঞেস করা হয় কেন এটা B12 বা ফলিক অ্যাসিডের জন্য? এই কোশ্চেন গুলো আবার থিওরিতে চলে যায়। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যালে অতটুকু পর্যন্তই শুনি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পর্যন্ত। খুব ভালো, খুব মানে ভাইভাতে খুব ভালো করলে তখন হয়তো তাকে জিজ্ঞেস করা হয়, কিন্তু এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কিন্তু আবার ভাইভাতে আমরা জিজ্ঞেস করি
মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কারণ কি বললে ফলিক অ্যাসিড দেবে। তারপরে জিজ্ঞেস করা হয় যে কেন ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12, অন্য কাউকে ধরছি আমি, হ্যাঁ দাঁড়াও, রোল নাম্বার 99 নওশিন নাওয়ার, বলো, দাঁড়াও, বলো কেন ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড কি করে যে অ্যানিমিয়া হচ্ছে? দেখো কথা বলে না। ফাইজা 131, 138, ফাইজা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম 98 আসসালাম। হ্যাঁ, বলো কেন ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের জন্য অ্যানিমিয়া হচ্ছে? বড় সেল সাইজ বড় এবং অ্যানিমিয়া। ম্যাডাম কোশ্চেনটা শুনতে পারিনি, আরেকবার একটু প্লিজ। মেগালোব্লাস্টিক খুব অ্যানিমিয়া distracted। কেন হয়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কেন হয় বলো? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ম্যাডাম ভিটামিন B12 এর হচ্ছে ইয়ার জন্য, মানে হ্যাঁ ভিটামিন ভালো করে B12 বলো। এর ম্যাডাম মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ম্যাডাম হচ্ছে আর ইমেচিউর রেড ব্লাড সেলের জন্য হয়। এখানে হ্যাঁ হচ্ছে এটা হয় হচ্ছে ফলিক অ্যাসিডের হচ্ছে অ্যাবজর্পশন জনিত প্রবলেমের জন্য। হ্যাঁ, কেন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য কেন সেল সাইজটা বড় থাকবে বলো? ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলে যদি হচ্ছে একদম ডিস্টারবেন্স কোথায় চলে গেলে? ওখানে যেতে চাচ্ছি না আমি, হ্যাঁ ওখানে যেতে চাচ্ছি না, অন্য কথা হচ্ছে, ঠিক আছে। ও ফারা 143, ফারা বলো। 143, ফারা জি ম্যাডাম, বলো কেন ভিটামিন B12 ফলিক অ্যাসিডের জন্য মেগালোব্লাস্টিক ম্যাডাম অ্যানিমিয়া হচ্ছে হচ্ছে? যদি ভিটামিন B12 মানে বডিতে যদি ভিটামিন B12 এর অ্যাবসেন্স থাকে অথবা ল্যাক থাকে, তখন হচ্ছে ভিটামিন B12 এর অ্যাবসেন্সের কারণে রেড ব্লাড সেল অনেক মানে অ্যাবনর্মালি লার্জ রেড ব্লাড সেল প্রডিউস হয়, যেটা কেন? হচ্ছে কারণটা কি? প্রপারলি ফাংশন করতে পারে না। কারণটা কি? এরকম ভেগ ভাবে উত্তর দিলে হবে না। তারপরে 150, মাসিয়াত জামান বলো। Yes, madam. হ্যাঁ বলো কেন Madam, ডেফিসিয়েন্সির জন্য? vitamin B12 is needed for the final maturation of DNA and DNA synthesis. এর জন্য ইয়েস, হ্যাঁ, যেহেতু ডিএনএ এবং ডিএনএ সিনথেসিসটা হ্যাম্পার হচ্ছে, দ্যাটস ওয়াই দ্য সেল রিমেইন লার্জ এনাফ। এন্ড আমরা ম্যাচিউরিটি, সাইন অফ ম্যাচুরেশন কি হয় বলো তুমি? sign of maturation is the size of the red blood cells decrease. ডিক্রিজ। হ্যাঁ, তার মানে ইম্যাচিউর সেল থাকলো যেটা প্রপারলি অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে না। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কোথায় ছিলাম যেন? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। সুতরাং এই যে ইন্ডিসেস গুলো, এগুলো কোরিলেট করে পড়তে হবে যে ভলিউম বেড়ে গেলে কি হবে, ভলিউম কমে গেলে কি হবে, তাদের কারণ কি, যেগুলো বলে দিলাম সেগুলো হেডিং গুলো লিখে রাখো। হ্যাঁ, সবগুলো যে পয়েন্ট গুলো আমি বলছি, আমি যে পয়েন্ট গুলো টাচ করে যাচ্ছি, টিপিক্যাল প্রেজেন্টেশন তো এখন আর দিব না, আমি দিচ্ছিও না, তোমাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিচ্ছি, কারণ আমাকে কথা বলার একটা সোর্স থাকতে হবে। প্রেজেন্টেশনটা অবশ্যই তোমরা খুব ভালো করছো, আমি মানে অনেক হ্যাপি যে এত সুন্দর প্রেজেন্টেশন তোমরা করতে পারছো একটা। তারপরে আমি যে কথাগুলো বলে যাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষা বেস, পরীক্ষার সময় এগুলো কোশ্চেন গুলো আসে, সুতরাং প্রত্যেকটা আমার কথাগুলো একদম লিখে রাখতে হবে, লিখে রাখতে হবে পরীক্ষা পড়ার জন্য, অ্যাপ্রোচ করার জন্য। এখন তো তুমি যে পড়বে সেটা হচ্ছে পরীক্ষা বেস অ্যাপ্রোচ। তুমি এখন তোমার জানার দরকার নাই, অনেক জানতে হবে দরকার নাই, অনেক জানার সময় পড়ে আছে সারা জীবন,
এখন কি করতে হবে, তোমাকে পাশ করতে হবে। পাশ করতে হবে যারা এই সারা বছর ভালো করে পড়ে এসছো, তাদেরকে ভালো করতে হবে, হ্যাঁ, অনেক ভালো করতে হবে। আর যারা মোটামুটি পড়েছো বা মাঝারি গোছের পড়েছো, তাদের পাশ করতে হবে। সুতরাং এখনকার পড়ার অ্যাপ্রোচটা হবে পাশের জন্য, তোমার জ্ঞানের জন্য না, পাশের জন্য। জ্ঞান পরে হবে, এখন পাশ করে থার্ড ইয়ারে ওঠো, তারপরে ইনশাল্লাহ দেখা যাবে। তাহলে এরসেল ইন্ডিসেস হয়ে গেছে। আর তো ফাংশন তো আগেই বলে দিয়েছি, প্রথম যে প্রেজেন্ট করেছে, দুজনের প্রেজেন্টেশনই খুব ভালো হয়েছে। আর একটু প্রথম যে করেছো তার ওই যে যেভাবে বললাম ইলাবোরেটলি করলে বেশি ভালো, আরো ভালো হতো আর এখনো ভালো হয়েছে। তাহলে গ্রুপে দিয়ে দাও ওটা, হ্যাঁ, দুজনেই গ্রুপে দিয়ে দাও। তারপর থার্ড ওয়ান। ম্যাডাম আসসালামু আলাইকুম, রোল 185 হ্যাঁ বলো। ম্যাডাম আমার টপিক ছিল অ্যানিমিয়া এন্ড পলিসাইথেমিয়া। হ্যাঁ বলো। ম্যাডাম আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। ম্যাডাম এখন দেখা যাচ্ছে? এখন আসছে, হ্যাঁ এখন জি আসছে। ম্যাডাম। ফোকাসটা একটু ঠিক করো। হ্যাঁ ঠিক আছে। Yes, ma'am. At first, anemia. Anemia is a clinical condition which is characterized by pale coloration of skin and mucous membrane due to qualitative or quantitative deficiency of hemoglobin or RBC or both in respect of age and sex of an individual. Classification of anemia. Anemia can be classified according to morphologically and etiologically. Morphologically, on the basis of mean corpuscular volume, mean corpuscular hemoglobin, and mean corpuscular hemoglobin concentration. It is 3 types of microcytic hypochromic anemia, normocytic normochromic anemia, and microcytic anemia. Microcytic anemia, microcytic hyperchromic anemia. Here, the mean corpuscular volume, mean corpuscular hemoglobin concentration, and mean corpuscular hemoglobin all are reduced. And it is 3 types of iron deficiency anemia, thalassemia, and anemia of chronic diseases. Then normocytic normochromic anemia. Here, due to blood loss, RBC number is decreased, but mean corpuscular hemoglobin concentration, mean corpuscular hemoglobin, and mean corpuscular volume all are normal. It is 3 types of acute blood loss anemia, aplastic anemia, and hemolytic anemia. Then macrocytic anemia. Here, mean corpuscular volume is raised, mean corpuscular hemoglobin is raised, but mean corpuscular hemoglobin concentration is normal. It is 3 types of megaloblastic anemia, pernicious anemia, and folate deficiency anemia. Etiologically, anemia is 4 types of blood loss anemia, aplastic anemia, megaloblastic anemia, and hemolytic anemia. What is blood loss anemia? When chronic blood loss occurs, a person frequently cannot absorb enough iron from the intestine to form hemoglobin, and so the RBCs are much smaller than the normal and have little amount of hemoglobin inside to give rise to microcytic hyperchromic anemia, and this condition is called blood loss anemia. Anemia which occurs due to iron deficiency called iron deficiency anemia, which is the commonest of all. It is a microcytic hyperchromic type of anemia. Iron deficiency anemia occurs due to increased physiological demand for iron during child's growth and women's reproductive life, pathological blood loss due to hookworm infestation, inadequate diet, impaired absorption of iron. And iron deficiency is common in our country due to inadequate intake of iron-rich food in diet, malnutrition, hookworm infestation, diminished iron stored at birth.
Megaloblastic anemia is a blood loss disorder due to impairment of DNA synthesis leading to abnormally large erythroid precursors and red cells in the bone marrow. Causes. The causes are pernicious anemia, which occurs due to vitamin B12 deficiency, folate deficiency, therapy with antifolate drug, therapy with drugs that interfere the DNA synthesis. The pathophysiology of megaloblastic anemia, or how the megaloblastic anemia occurs. When deficiency of folate or vitamin B12 or both occurs, DNA synthesis fails, and this causes failure of nuclear maturation of and cell division of the RBC. So proliferation of the erythrocyte cells of bone marrow also fails. So flimsy, irregular, oval-shaped cells with fragile membrane and short life known as macrocyte forms, and this causes macrocytic anemia or megaloblastic anemia. In megaloblastic anemia, hemoglobin percentage in our blood reduces, the mean corpuscular volume increases, mean corpuscular hemoglobin increases, but mean corpuscular hemoglobin concentration remains normal, and peripheral blood shows presence of oval macrocytes. The megaloblastic anemia can be treated with combination of vitamin B12 and folic acid. Pernicious anemia. Pernicious anemia, which is caused by vitamin B12 deficiency and characterized by low hemoglobin levels, decreased number of erythrocyte, and neurological manifestation, is called pernicious anemia. The causes of pernicious anemia are hereditary malabsorption of vitamin B12, insufficient production of gastric hydrochloric acid or intrinsic factor, dietary deficiency of vitamin B12, autoimmune destruction of gastric parietal cells, etc. The pernicious anemia can be treated by giving high dose of vitamin B12 orally. Hemolytic anemia. Anemia that results from an increase in the rate of RBC destruction are called hemolytic anemia. Different abnormality in the RBCs, many of them are hereditary acquired, which make the RBC membrane fragile. So the rupture cause easily while passing through the capillaries, and RBCs are easily destroyed earlier than lifespan, which results in hemolytic anemia. Aplastic anemia. Aplastic anemia is a condition where bone marrow does not produce sufficient new cells to replenish the blood cells, resulting in anemia. In half of the aplastic anemia, the causes are unknown, which is a condition called idiopathic aplastic anemia. Effect of anemia on the function of circulatory system. There are two effects. At first, the anemia increases the cardiac output and workload of heart. Then the anemia, which may cause acute cardiac failure. In anemia, blood viscosity falls as low as 1.5 times lower that of the water, which decreases the resistance to flow in peripheral blood vessels, and greater than normal quantity of blood returns to heart, thereby increases the cardiac output. Hypoxia resulting from diminished transport of oxygen by blood causes blood vessels to dilate, increasing the cardiac output, sometimes 4 times normal, thereby increases the workload of heart. And as anemia increases the cardiac output, but the amount of oxygen is lower than normal, when a person with anemia begins to exercise, the heart is not capable of pumping this greater quantity of blood. Consequently, it increases tissue demand for oxygen, and hypoxia results, and acute cardiac failure may ensue. There are some clinical features of anemia like fatigue, tiredness, palpitation, breathlessness, faintness, headache, tachycardia, high cardiac output, etc. Causes of anemia. Anemia may be caused by excessive blood loss due to acute or chronic hemorrhage, reduced production of RBC due to lack of some factors which are necessary for RBC production, excessive blood cell destruction, destruction of bone marrow due to gamma radiation, and X-ray treatment. Polycythemia. Polycythemia means elevated levels of all circulatory components of blood.
It is usually used when there is an elevation of red cell count alone or in combination of granulocyte or platelet numbers. The anemia is two types of the polycythemia is two types of true polycythemia and relative polycythemia. True polycythemia is absolute increase in the total number of red cells in the body. There are two causes of true polycythemia. One is polycythemia vera and secondary polycythemia. Polycythemia vera. Polycythemia vera is a chronic, progressive, and ultimately fatal disease in which the fundamental abnormality is an excess production of the formed elements of blood by hyperplastic bone marrow. In this condition, the red blood cell count may be 7 to 8 million per cubic millimeter of blood, and hematocrit increases. Hematocrit is 60 to 70% instead of normal, that is 40 to 50%. Total blood volume also increases, sometimes twice to normal. The polycythemia vera is caused by genetic aberration in the chemocytoblastic cells that produce blood cells. The blood cells no longer stop producing red cells when too many cells are already present in circulation. This excess production of RBC usually causes the excess production of RBC and usually causes excess production of white blood cells and platelets also. The clinical features of polycythemia are headache, dizziness, weakness, tiredness, visual disturbances, dyspepsia, and development of red face, bloodshot eyes, etc. Secondary polycythemia. Secondary polycythemia is a clinical condition which is characterized by production of large quantities of extra red blood cells because of tissue hypoxia due to little oxygen in breathed air or failure of oxygen to supply the tissues. Here, the red blood cell count commonly rises above 67 million per cubic millimeter, about 30% above normal. The causes of secondary polycythemia are high altitude, tumors of kidney, and non-neoplastic kidney disease in which inappropriately increases the erythropoietin production. Effect of polycythemia on circulatory system. Blood flow through the peripheral blood vessel is often sluggish. Blood volume is greatly increased. Increased venous return. Arterial pressure is normal in most of the people. Cyanosis or ruddy complexion with bluish skin and blood viscosity also increases. This is the end. Hello. হ্যালো, জি ম্যাডাম। তাই তো? জি ম্যাডাম। ভালো হয়েছে, কিন্তু একটু বেশি বেশি হয়ে গেছে। এতটা তোমাদের জন্য করতে হবে না, এখানটা একটু কম করতে হবে। তুমি আসো, প্রথম স্লাইডে কি ছিল তোমার? ম্যাডাম প্রথম স্লাইডে ছিল অ্যানিমিয়ার ডেফিনিশন। হ্যাঁ, অ্যানিমিয়ার ডেফিনিশনটা একদম ঠিক আছে। এই ডেফিনিশনটাই আমরা চাই, প্রত্যেকটা কথা, এটার প্রত্যেকটা কথা। আর মনে রাখবে ওই যে কথাটা ক্যারেক্টারাইজড বাই ব্লু, এখানে কি পেল কালারেশন অফ মিউকাস মেমব্রেন। এই যে স্কিন এন্ড মিউকাস মেমব্রেনের পেল কালারেশন, এটা অ্যানিমিয়াতে ঠিক এই লাইনটা আমরা চাই। জন্ডিসে ওখানে কি হবে, মানে মনে রাখার খুব সুবিধার জন্য আমি বলছি, এই জন্ডিস ইজ ক্যারেক্টারাইজড বাই কন্ডিশন, যেখানে বলবা ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই yellow coloration of skin and mucous membrane. আর সাইনোসিস ঠিক মানে bluish coloration of skin. তাহলে এই তিনটা জিনিস একই সেন্টেন্স প্রথমে হবে, পরের দিকে একটু চেঞ্জ হয়ে যাবে। এবং অ্যানিমিয়ার যে ডেফিনিশনটা এটাই আমরা চাই, প্রত্যেকটা কথা আমরা ধরি আর কি বলতে হবে। এটা ঠিক আছে। তুমি টাইপে যেটা করেছো, থ্যালাসেমিয়াকে নিয়ে আসছো। থ্যালাসেমিয়া আমরা আলাদা ক্যাটাগরির মধ্যে বলি, সেটা হচ্ছে যে হিমোগ্লোবিনোপ্যাথিসের মধ্যে থ্যালাসেমিয়া। ওখানে গ্লোবিউলিন যে পোর্শন চেইন, সেইটাতে সমস্যা হয়। ওইটা আবার যারা ভালো করবে তাদেরকে হিমোগ্লোবিন
Hello, ma'am. Hello. হ্যালো হ্যালো, জি madam. শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে ওটা কি আসছে যে হিমোগ্লোবিনের প্যাচেসটা একটু যারা ভালো করবে তাদের করতে হবে, মেজর মাইনর ওখানে যে চেন গুলোতে চেনে হিমোগ্লোবিন চেনে যে চেঞ্জ থাকে ওটা একটু দেখে নেবে। আর নর্মালি আমরা থ্যালাসেমিয়াতে যাই না, যদি ভালো করো তাহলে যাব। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া খুব ধরা হয়, এটা ঠিকই আছে, পুরোটাই পড়বে। আর মেগালোব্লাস্টিক এনিমিয়া, এই দুটো যা আছে ওগুলো পড়বে। তার পলিসাইথেমিয়াতে আসো, আর বাকিগুলো অত আমরা ডিটেলস ধরি না। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ এনিমিয়া, এটা খুব ভালো করে পড়তে হবে। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের প্রত্যেকটা জিনিস পড়তে হবে, কোনটার কারণ কি, কেন হচ্ছে বলে অলরেডি আমরা ডিসকাস করে ফেললাম এখনই, সেগুলো ওগুলো প্রত্যেকটাই পড়তে হবে। আর বাকি যে এনিমিয়া আছে যারা ইন্টারেস্টেড তারা পড়ো, সবাইকে এত ডিটেলস না পড়লেও চলবে। পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া এটার যেটা ডেফিনেশন সেটা কি হবে, ইনক্রিজ নাম্বার অফ আরবিসি, আমরা এইটুকুই শুনতে চাই। The increased level of all the circulatory component, that is not the definition, আমরা এটা শুনতে চাই না, আমরা শুধু শুনতে চাই increase number of RBC। এই তারপরে পলিসাইথেমিয়া যেটা ধরা হয় দুটো টাইপ ঠিকই আছে, আর একটা এফেক্ট অফ পলিসাইথেমিয়া, বা জিজ্ঞেস করা হয় কোথায় গেলে পলিসাইথেমিয়া হতে পারে, অথবা ঘুরিয়ে এভাবে কোশ্চেন করা হয় যারা ইয়েতে থাকে, ওই হাই অ্যালটিটিউড বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে পাহাড় বা শিলং বা আরো যে একটু উঁচুতে যারা থাকে, দার্জিলিং, হ্যাঁ, এইসব জায়গায় কি থাকে উঁচুতে, তারা পাহাড়ে থাকে, ওদের পলিসাইথেমিয়া হতে পারে। তখন কি কি এফেক্ট হতে পারে সেটা দুই একটা, ওটাও ভালো করে যারা করে তাদেরকে জিজ্ঞেস করা হয় নর্মালি, পলিসাইথেমিয়া কি, পলিসাইথেমিয়া কত রকম, অথবা কোথায় গেলে, হাই অ্যালটিটিউড বলতে কি বুঝো এখানে যে দেয়া আছে, এইটুকুই আমরা জিজ্ঞেস করে থাকি। আর এফেক্টটা ভালো করলে তাদের এফেক্ট বা কতদিন পরে এফেক্টটা হবে সেগুলো হচ্ছে আরেকটু যারা ভালো করবে তাদের জন্য। এই মোটামুটি আমাদের কত নাম্বার আইটেম চলে গেল, কত নাম্বার আইটেম চলে গেল? মেহেদীপ ম্যাডাম এটা 7 নাম্বার আইটেম। 7 নাম্বার আইটেম গেল না, 7 নাম্বার আইটেম গেলে আর কতটা বাকি থাকলো? ইয়েটা দাও ম্যাডাম, এখানে একটা টপিক বাকি আছে। ওই যে কালকে ওকে দিয়ে দিবে, মানে জন্ডিস ডেফিনিশন অফ ক্লাসিফিকেশন জন্ডিসের, তাহলে ওটা দিয়ে শুরু করব আমরা। হ্যাঁ ম্যাডাম, ওটা দিয়ে দাও। এ ব্যাচে কত পর্যন্ত রোল? 86 পর্যন্ত রোল। 85 কে প্রেজেন্ট করেছে? না ম্যাডাম, এর আগে কখনো প্রেজেন্ট করেনি। তাহলে 85 কে দিয়ে দাও। কিন্তু 85 ম্যাডাম প্রেজেন্ট নেই। তাহলে 84 প্রেজেন্ট নেই ম্যাডাম। আচ্ছা, তাহলে রোল নাম্বার 15। রোল নাম্বার 15। ম্যাডাম রোল নাম্বার 15 নামে আমাদের রোল নেই ম্যাডাম। তাহলে কোনটা আছে বলো?
ম্যাডাম শেষের দিক থেকে আসলে রোল নাম্বার 83 আছে। 83 না মাঝখানে দাও তাহলে 83 আছে। আচ্ছা ঠিক আছে, ওকে দাও যে আমরা যেটা ছেড়ে আসলাম ওটা রোল নাম্বার 83 জন্ডিস আর কি। হ্যাঁ মেহেদি। তাহলে ম্যাডাম ওকে জন্ডিস ডেফিনিশন এন্ড ক্লাসিফিকেশন। ও মেয়ে, এবার ছেলেকে দাও, সব মেয়েরা করবে না। ছেলেকে আছে, ছেলেরা শুধু ফাঁকিবাজি। দাও মেয়েদের ছেলেকে আছে। জি ম্যাডাম দেখছি, শেষের দিকে দেখছি। তাহলে তোমাদের রোল নাম্বার মেয়ে 84 ও ছেলে ছিল, রোল 85 ও ছেলে ছিল ম্যাডাম, কিন্তু ওরা প্রেজেন্ট নেই। আর তারপরে সেটাই তো বলছি যে এরপরে 82 কে 82 মেয়ে ম্যাডাম। 80 ম্যাডাম তার আগে ছেলে আছে 63 ছেলে, জি ম্যাডাম, কিন্তু ও প্রেজেন্ট নেই। তারপরে প্রেজেন্ট কে আছে? রোল নাম্বার 7 রোল নাম্বার 7 প্রেজেন্ট নেই ম্যাডাম, ও ছেলে। এত অ্যাবসেন্ট, ওদের পার্সেন্টেজ কি হবে? রোল নাম্বার 10 ম্যাডাম 10 এ অ্যাবসেন্ট। প্রেজেন্ট কে বলো তো? ছেলে কেউ প্রেজেন্ট নেই এই ব্যাচে। এবার কোনো ছেলে নাই? মানে ম্যাডাম প্রেজেন্ট আমি নেই। প্রেজেন্ট আছি এই ব্যাচে। কে আছে? মেহেদি আছে, ও তো করেছে অলরেডি। আচ্ছা এবার মানে কি এই মেয়ে মুহূর্তে এই ব্যাচে আর কোনো ছেলে প্রেজেন্ট নেই। চেঞ্জ করো। 83 কে 83 মেয়ে না? জি ম্যাডাম madam. আসসালাম। হ্যাঁ তুমি নিয়ে নাও তাহলে ওই যে ওই টপিকটা জন্ডিস আর ইয়ে। জি ম্যাডাম। আচ্ছা এরপরে আমরা ইয়েতে যাব না? আমাদের তো তাহলে 4 নাম্বার আইটেমটা শেষ হয়ে গেল না? 5 জি ম্যাডাম। নাম্বার ফারহানা পড়িয়েছে মেয়েদের। ম্যাডাম এখনো ফারহানা ম্যাডাম ক্লাস নেননি। 5 নাম্বারটা ওকে নিতে বলেছে আমার মনে হয়। হ্যাঁ তাহলে ম্যাডাম 6 নাম্বারটা আমরা দেখবো আবার। 6 নাম্বার নেই। হ্যাঁ 6 নাম্বারে দাও কি আছে? জি ম্যাডাম দিচ্ছি। নাম্বার 6 জি ম্যাডাম হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল। তাহলে একজন তো গেলই, এটাকে 2 ভাগ করো। 2 ভাগ করে তোমরা না 2 ভাগ না 4 ভাগ। তো 3 ভাগ করতে হবে। হ্যাঁ 3টা করতে হলে হোয়াইট ব্লাড সেল ক্লাসিফিকেশন, নর্মাল কাউন্ট, মরফোলজি, ডেভেলপমেন্ট এন্ড প্রপার্টিজ। এটা একজনকে দাও। ওকে ম্যাডাম। ম্যাডাম বি ব্যাচের ম্যাডাম বি ব্যাচের শেষের দিকের রোলকে বলবো ম্যাডাম। বি ব্যাচের বলবে হচ্ছে বি ব্যাচের কত পর্যন্ত? 169 পর্যন্ত। 169 ব্যাচে 157 পর্যন্ত ম্যাডাম। 157 পর্যন্ত। তাহলে মাসিয়াত জামান ওর রোল কত? ওকে দাও। ম্যাডাম 150 আচ্ছা ওকে দাও। ডব্লিউবিসি রোল নাম্বার 150 ম্যাডাম 150 150 ওকে দাও। ডাব্লিউবিসি সম্পূর্ণ ম্যাডাম। ডব্লিউবিসি প্রপার্টিজ পর্যন্ত। প্রপার্টিজ পর্যন্ত। ডব্লিউবিসি ক্লাসিফিকেশন, নরমাল, মরফোলজি, ডেভেলপমেন্ট, প্রপার্টিজ। ওকে ম্যাম। জি ম্যাডাম এটা রোল 150। তারপরে তারপর ম্যাডাম ডব্লিউবিসি ফাংশন, লিউকোসাইটোসিস, ফাংশন লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া।
আর একজন ব্লাড গ্রুপ, এতটুকু দাও আরেকজনকে, এটা ছেলে দাও, পরের দুটো ছেলেকে দাও। সি ব্যাচের ছেলে কে আছে হাত তুলতে বলো। লিউকোপেনিয়া ওদের রোল কত সি ব্যাচের? Ma'am, 194 159 to 210 পর্যন্ত সি ব্যাচ। 159 থেকে ম্যাম 210। 205 নাকি? আচ্ছা তাহলে দাও 198 ছেলেকে, এখানে 198 কি ছেলে? 194 ছেলে। হ্যাঁ ওকে দাও, ম্যাডাম 198 ও ছেলে। ওকে দাও। ম্যাডাম Roll number 198 এখন প্রেজেন্ট নাই, 194 প্রেজেন্ট আছে ম্যাডাম। 94 তাহলে দাও ওকে। জি ম্যাডাম। roll number 194 মহিবুর রেসপন্ড করো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি প্রেজেন্ট করবে নেক্সট ক্লাসে, কি করবে বলো? WBC ফাংশন, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া। হ্যাঁ ম্যাডাম ঠিক আছে ম্যাডাম। আচ্ছা আর বাকিটা ব্লাড গ্রুপ ট্রান্সফিউশন হ্যাজার্ড, এটা হচ্ছে জি ম্যাডাম, এটা ডি ব্যাচের একজন ছেলেকে দিলে আরএফএল 230। 230 ডি ব্যাচের। জি ম্যাডাম ডি ব্যাচের। হ্যাঁ ও ছেলে তো। জি ম্যাডাম। তাহলে দুইজন ছেলে দুইজন মেয়ে। নাইমুল আরিফিন রেসপন্ড করো। ইয়েস ম্যাডাম, আছে ম্যাডাম। হ্যাঁ তাহলে এটা প্রেজেন্ট করবে ব্লাড গ্রুপ, গ্রুপিং এন্ড হ্যাজার্ড অফ ট্রান্সফিউশন। ওকে ম্যাডাম, ঠিক আছে। সুন্দর করে করবে এটা প্রেজেন্ট, এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে। তাহলে নেক্সট ক্লাস কিন্তু বুধবারে তোমাদের সাথে আমার, ঠিক আছে? দেখা হবে ইনশাআল্লাহ, ভালো থাকো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।